সম্মানিত উপস্থিতি, আজকে নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের টপিক সকলেই জানা আছে, গুরুত্বপূর্ণ এবং অন্যতম আলোচক যুবটা জাতির বিবেক, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অত্যন্ত প্রহরী, এই দলের এই সংগঠনের সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, যাকে আমরা সেনা প্রধান হিসেবে পেতাম ইতিমধ্যে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। আমার মুক্তি পরে প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছেন এবং আমাকে অনুরোধ করেছেন আপনি রাজনীতিতে আসেন। আমি বলেছি যে আমি রাজনীতিতে আসবো না, আমি জানি না, কিন্তু আপনাদের কাছে আমার একটা জোর হাত জোর করে অনুরোধ করেছি যে আপনারা জাতীয়তাবাদের শক্তি ঐক্যবদ্ধ থাকেন, কারণ আমাদের এই দেশ বাঁচানোর একমাত্র উপায় হলো ভারত বিরোধী শক্তি আমাদের বোঝা থাকতে হবে। আমি 8 বছর এই প্রায় 70,000 ঘন্টা আয়না করেছিলাম। আমার মূল অপরাধ ছিল আমি ভারতের সমস্ত অপকর্মের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম। আমি এই ভয় আমাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, এই ভয় আমাকে আয়না রাখতে হয়েছে। আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে বাঁচাতে চাই, আমাদেরকে জাতীয় শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে 1 বছর পরে এসে আমি অত্যন্ত হতাশার সাথে দেখছি যে ওনারা আমার কথা কোনো আমলে নেননি। গত জুলাই মাসে বাংলা এডিশনের লঞ্চিং অনুষ্ঠানে আমি একই কথা বলেছি, ওখানে আমি হাত জোর করে সবাই চিরনের অনুরোধ করেছি। আমি এবার খুব আশাবাদ, সংস্কার না করে নির্বাচন হলে আমরা কোনো আলো দেখব না, একদম স্পষ্ট বক্তব্য আমার। কারণ যেই রাষ্ট্রযন্ত্র 54 বছরে ধ্বংস হয়েছে, 16 বছরে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এটাকে সংস্কার করার জন্য 16 করে 32 মাসে যথেষ্ট নয়। সবাই নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, আমরা পাওয়ার পলিটিক্স করছি। জুলাই সনদ নিয়ে আমার একমাত্র বক্তব্য হলো যে এটা রেফারেন্ডাম ছাড়া আর কোনো ভিত্তি হতে পারে না। এটা রেফারেন্ডাম করতে হবে, জনগণ স্বীকৃতি নিয়ে এটাকে পরবর্তীতে সংবিধানে এটাকে ভ্যালিডেট করতে হবে। আমি পিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আবেগী জাতি, আমরা কিছু শুনলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু গভীরে যাই না আমরা কখনো, যার ফলে আমরা পিয়ার সম্পর্কে আমাদের অনেকের ধারণা স্পষ্ট নয়। পিয়ারের সুবিধা অসুবিধা দুটাই আছে। আমরা যে সিস্টেমে গত 54 বছর থেকে বা এর আগে পাকিস্তান আমলে 24 বছর ধরে নির্বাচন হয়েছে, ওগুলোকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ইংরেজিতে বলে। তার একটা টার্ম হচ্ছে উইনার টেকস অল। যে দল 151টা সিট পেল তারাই ক্ষমতা করে এবং তারাই সর্বময় ক্ষমতার অধিকারী। এটা কিন্তু ভোটে তারা 35% ভোটে পেতে পারে, তাহলে বাকি 3 ভাগের 2 ভাগে ভোটারের তো কোনো প্রতিনিধিত্ব হলো না। এটাকে কোনো অবস্থাতেই যথার্থ বলা যেতে পারে না। সেই দৃষ্টিগত পিয়ারটা হয়তো বা যথার্থ, কারণ এখানে যেটা আলোচনা হয়েছে আনুপাতিক হারে পাচ্ছে। এবং ইউরোপিয়ান দেশগুলো দেখেন আপনারা, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, অধিকাংশ দেশে পিয়ার সিস্টেম আছে, কিন্তু এইটার জন্য অনেকগুলো পূর্ব শর্ত আছে, এবং এটা কিছু সমস্যাও আছে এর মধ্যে। পূর্ব শর্ত হলো মানুষকে এভাবে সুশিক্ষিত করতে হবে। আমাদের জাতি এখনো পর্যন্ত কিন্তু বুঝে না পিয়ারটা কি। ভাষা বুঝে, কিন্তু গভীরভাবে বুঝে না। 1991 সালে যখন কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো, তখন কিন্তু মানুষ জানতো না কেয়ারটেকার কি, মানুষ একটা পরিবর্তন চেয়েছে এবং সেই কারণে এটা কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে। আপনারা জানেন এটা রূপকরাত্মক করা হয়েছে 1983 সালে ঈশ্বর সাহেব 1982 সালে মার্শাল দিয়েছিলেন। তার প্রায় বছরখানেক পরে উনি এটা প্রস্তাব দিয়েছিলেন। উনি তখন নাগরিকত্ব সমস্যার কারণে উনি ওপেনলি আসতে পারেনি। আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির হিসেবে তখন কিন্তু কেউ এটা প্রতিবাদ করেনি যে আমরা এটা কোনোদিন শুনি নাই, এটা কেন হবে, এটা কোন জিনিস মানুষ বুঝে না। তখন কিন্তু ওটাতে মানুষ নির্বাচিত হয়েছে। এবং আপনারা জানেন যে তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছিল। জামাত যদি আওয়ামী লীগের সমর্থন দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপিকে সমর্থন করে বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35 সমান 133 হাজার জড়ো করে ফেলেছিল, আর বিএনপি 135, জামাত 18টা পেয়েছিল। এবং আওয়ামী লীগ তখন জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামাত শুধু গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের কল্যাণের জন্য ওই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপিকে শর্ত হিসেবে
এবং জামাত কিন্তু তখন দর কষাকষি করতে পারতো, যে ওরা 3টা 7টা বলেছে, আপনারা 5টা 10টা দেন। আবার ওরা 5টা 10টা রাজি হলে কিন্তু এদের কাছে আরো দর কষাকষি করতে পারতো। কিন্তু জামাত কিন্তু যখন বলতে পারতো অধ্যাপক আমাদের নাগরিকত্ব দেন, অধ্যাপক আমাদের প্রেসিডেন্ট বানাতে হবে, এই সমস্ত শর্ত দিলে দুই দলে মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্য জামাত সমর্থন দিয়েছিল। তখন কিন্তু কেউ কেয়ারটেকারের বিরোধিতা করেনি, কারণ নতুন হলেও। এখন বলছে মানুষ, জনগণ জানে না, যেটা জানে ওটা দিয়ে বলে। তাহলে 91 আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন 91-96 বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনার কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন, যেমন এবার এসেছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন নিবদ্ধ তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ম্যাডাম জিয়াকে, পাগলার শিশু ছাড়া এটাকে বলে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন যে উনি এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপরে আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে, এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমরা আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগকে ঠেলে দিয়েন না। আমি যদিও সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করলে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক মনে কিছু হলে আপনাকে এটার উত্তরটা স্পষ্ট করবে, ওটা আমাকে প্রভাবিত করবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি সাথে আলোচনা করতাম ছুটিতে আসি। যখন আওয়ামী লীগ, অনেকে বলেন জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেনি, এটা মূল ইস্যু জামাতের ছিল। আওয়ামী লীগ আন্দোলন করেছে, তখন জামাতে আর চুপ করে বসে থাকার উপায় ছিল না, আন্দোলন করেছে। তারপরে কি হলো, 96 দলীয় সরকারের জন্য নির্বাচন করে শেষ পর্যন্ত কিন্তু নাকি খত দিয়ে আবার কেয়ারটেকার ওই পাশ করে দ্বিতীয় নির্বাচন করলো 2 মাসের মাথায়। ওটা নিয়ে অনেক বলার আছে। তো আমি পিয়ার সিস্টেম সময় যেটা বলছি, এর সমস্যা আছে অনেক। 1 নম্বর জনগণের এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। 2 নম্বর স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। আমাদের কি স্থানীয় সরকার শক্তিশালী আছে? না। স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা পোক্ত হবে না, এটা ফলপ্রসূ হবে না। আরো বড় সমস্যা কি, এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে, তখন তাদের কোয়ালিশন সরকার হতে হবে। কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, যে সাংঘর্ষিক রাজনৈতিক দলের অবস্থা, তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে, 10 বছরে 8 বার ভেঙে যাবে, এটা স্থিতিশীল থাকবে না। তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে, অনেক সমস্যা আছে। তো পিয়ারটা করার জন্য জনগণের শিক্ষা দরকার, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। সুতরাং একটা জিনিস ভালো হইলে এই মুহূর্তে আমাদের জন্য প্রযোজ্য কিনা, এটাও একটা বিবেচ্য বিষয়। আমাদের মিলিটারি একাডেমিতে 80 দশকের এক মাঝামাঝি সময় আমেরিকান মিলিটারি একাডেমিতে আছে অনার কোর্স সিস্টেম বলে। অনার কোর্স সিস্টেমটা হলো এ জেন্টলম্যান উইল নট লাই, চিট অর স্টিল, নট উইল টলারেট এনিওয়ান ডুইং সো। মানে একজন ভদ্রলোক, সে মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, এবং অন্য কেউ করলে তাকেও গ্রহণ করবে না, সহ্য করবে না। খুব ভালো কথা, তাই কথাটা। আমরা তার একাডেমি থেকে আমাদের জেন্টলম্যান ক্যাডেট বলা হয়, জিসি। আমি জিসি ছিলাম, আফতার জিসি ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এক জেনারেল, আপনার নাম বলছেন আমি বলছি না, উনি আমেরিকাতে গিয়েছিলেন, আমেরিকান মিলিটারি একাডেমি দেখে এসে উনি আমাদের মিলিটারি একাডেমি চালু করলেন। যে সমাজে একটা সন্তান ছোটবেলা থেকেই দেখে আসছে, আমার মা হিন্দি সিরিয়াল দেখছে, ফোন করেছে, একজন বলছে, ফোন না করে একটু পরে বলে ভাবি বাসায় মেহমান এসেছিল, সরি আপনার ফোনটা ধরতে পারিনি। মাকে মিথ্যা কথা বলা শিখছে। বাবা ফোন আসলে ফোন ধরিয়ে দিয়ে বলছে, বাবা বলো বাসায় নাই। ভাড়াটিয়া বাড়িওয়ালা ফোন করেছে, ভাড়া মা কি আছে বলো বাসায় নাই। বাবা মাকে মিথ্যা কথা বলতে শিখছে, অঙ্ক করছে, পানির সাথে দুধ মিশিয়ে প্রতারণা করে শেখাচ্ছে। সেই সময় থেকে একটা মানুষ যখন একাডেমিতে যায়, প্রথা প্রচলন, বিধিনীতি, আইন কানুনের জন্য ওখানে পড়ে না। কিন্তু যখনই সুযোগ পায় সে বাইরে এসে র্যাব, এনএসআই দিয়ে যায়, তখন এটা আর থাকে না। অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে, তার অন্যায় দুর্নীতি করে। তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। ইয়ার অবশ্যই ভালো, এর যে সমস্ত সমস্যা আছে ওগুলির সমস্যা বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিয়ারের জন্য উপযুক্ত নই। আগে পিয়ারের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে। না হলে আমি
কোনো আশা নেই। তো এই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমার একটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। আমি আরো আগেই সময় পেলে ভালো হতো। যাই হোক, আমার মেসেজটা হলো আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো পিআর। পিআর আমাদেরকে আরো অনেক বেশি আমাদেরকে অবহিত হতে হবে, মানুষকে আরো শিক্ষিত হতে হবে, এবং এটা যে সমস্ত সমস্যা আছে পিআর পদ্ধতিতে কি কি সমস্যা হতে পারে সরকার হলে, ওগুলো যদি আমরা পর্যালোচনা করি, ওগুলো কিভাবে দূর করতে পারবো, ওগুলো আলোচনা না করে আমরা পিআরে গেলে ওই সমস্যাগুলি আমাদেরকে আরো অস্থিতিশীল করে দেবে সরকার। এই জন্য আমি একজন দেশের কল্যাণকামী হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সংস্কার দরকার, পিআর পদ্ধতি মানুষকে অবহিত করা দরকার, এবং সবগুলো দলের মানসিক পরিবর্তন হওয়া দরকার। সবকিছু সমন্বয় যদি একটা নির্বাচন হয় আমরা ভবিষ্যতে যে সেটা যদি ইফপিটি হোক, যেটা আমাদের বর্তমান পিআরই হোক, তাহলেই কেবল সংস্কার মানে আমরা একটা উন্নত ভবিষ্যতে আশা করতে পারি। আমি হতাশ, তবে আমি নিরাশ নই। আল্লাহ রহমতুল্লাহ যেভাবে বিপ্লব হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি নিরাশ নই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আশা করছি এবং পর্যবেক্ষণ করছি মাঠে নামবো কি নামবো না। আপনারা তুমি হতাশ হবেন না, আপনারা দোয়া করবেন আমার জন্য। জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবের আমারও পুনর্জন্ম হয়েছে। তো আমার এই পুনর্জন্ম যেন আমি পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কাজ করে যেতে পারি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত সক্ষম সচল কর্মক্ষম থেকে আমি দেশের জন্য কিছু করে যাবেন। আপনারা দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, আমাদের অন্যতম বিশেষ অতিথি।